চট্টগ্রামে এবার রিকশা উল্টে খালে পড়ে 6 মাসের শিশু নিখোঁজ। উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিস। টঙ্গীতে ফ্ল্যাটে মিলল 2 শিশুর মরদেহ, বাবা মা আটক। রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা আরাকান আর্মি। গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগে উভয় সংকটে বাংলাদেশ। রাখাইনে শান্তি স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার। বিএনপিকে ঠেকাতে এড়িয়ে যাওয়া হচ্ছে নির্বাচন। বিশেষ গোষ্ঠীর কথায় বাকশালের গন্ধ। অভিযোগ নেতাদের। সংস্কার বিচার শেষে ডিসেম্বর-জুনের মধ্যে ভোটে প্রস্তুত জামায়াত। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট দখলের অভিযোগের সত্যতা পেলেও বরাদ্দ বাতিল করতে পারছে না রাজুক। সিদ্ধান্ত পেতে ভরসা আদালত। অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি। ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে গণমিছিল। সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ হয়েছে 6 মাস বয়সী এক শিশু। উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত 8টার দিকে রিকশায় চড়ে শিশুটিকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন মা ও দাদি। কাপাসগোলা এলাকার সড়কটি বৃষ্টির পানিতে তলিয়েছিল। হঠাৎ রিকশাটি উল্টে হিজলা খালে পড়ে যায়। চালককে উদ্ধার করেন স্থানীয়রা, তবে ভেসে যায় আরোহী 2 নারী। এক পর্যায়ে ব্রিজের নিচে পাইপের সঙ্গে আটকা পড়েন তারা। পরে ব্রিজের উপরে স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়। তবে এখনও খুঁজে পাওয়া যায়নি 6 মাস বয়সী শিশু সেহরিসকে। উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিটি মেয়র শাহাদাত হোসেন। মোড় পরাগতে রিক্সা যখন ঘোরাচ্ছে তখন রিক্সাটা স্লিপ হয়ে ওখানে আপনার এই ড্রেনে পড়ে গেছিল। পানি ছিল, স্রোত ছিল। ওরা 3 জন ছিল, ড্রাইভার সহ একসাথে এক চাকা পড়ে যাওয়ার পরে রিক্সা সহ ডুবে গেছে। স্ল্যাব নাই, তাহলে এখন সামনে বর্ষা আসতেছে। আমরা সিটি কর্পোরেশন, তারপরে আমাদের স্থায়ী সরকার মন্ত্রণালয়, LGID এগুলোর কাছে আমরা জোর দাবি জানাবো, নেক্সট যেন এরকম কেন কোনো মায়ের বুক খালি না হয়। ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমি নিজেই খবর শুনে চলে আসলাম। আমরা উদ্ধার তৎপরতা চলছে। আমরা ডুবুরি আছে, ডুবুরি আসছে, ফায়ার ব্রিগেডের লোক আসছে। এর মধ্যে অনেকক্ষণ ধরে আমি এখানে আছি। স্রোতবাহী একটা খালের মতো একটা ড্রেন, বড় ড্রেন। আমরা সার্চ করে দেখছি বাচ্চাটা এখানে আসেন কিনা, বা যদি স্রোতের কারণে অন্যদিকে চলে যায় সেটাও আমরা দেখছি যে কতটুকু সম্ভাবনা আছে, কোথায় পর্যন্ত যেতে পারে। এই মুহূর্তে চট্টগ্রামের কাপাসগোলায় আছেন সহকর্মী শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, শিশু সেহরিসকে উদ্ধারে এই মুহূর্তে নৌবাহিনীর ডুবুরি দল যুক্ত হয়েছে। তারা নালায় কিন্তু তারা নেমেছে। একটু দেখানোর চেষ্টা করি, এই যে হিজলা যে খাল রয়েছে সে খালের নালায় কিন্তু ডুবুরি দলের সদস্যরা, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা কিন্তু তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এর আগে কিন্তু ফায়ার সার্ভিসে যে উদ্ধার তৎপরতা চলছিল ডুবুরি দলের, এই মুহূর্তে কিন্তু পরবর্তীতে নৌবাহিনী থেকে যে ডুবুরি দল রয়েছে তাদেরকে ডেকে আনা হয়েছে এবং এই মুহূর্তে প্রায় 5.5 ঘন্টা হতে চলেছে। তবে এখনো পর্যন্ত সেই শিশু সেহরিসের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে প্রথম পর্যায়ে যে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তাদেরকে ডেকে আনা হয়েছে এবং বিভিন্ন এক্সকাভেটর দিয়ে এখানে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের উদ্বোধন কর্মকর্তারা আসে এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল এসে কিন্তু ওই উদ্ধার তৎপরতায় কিন্তু তারা অংশ নেয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হিজলা খাল যেই এলাকায় কিন্তু যে রিক্সাটি ডুবে উল্টে গিয়েছে সেই জায়গায় কিন্তু নৌবাহিনীর ডুবুরি দল কিন্তু ডুব দিয়ে সেই শিশুটিকে আছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন। তো যেটি বলতে পারে আসলে ঘটনার পর চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনি ছুটে এসেছেন এবং তিনিও কিন্তু যে পরিচ্ছন্ন কর্মী সহ যারা ছিল তাদেরকে নানা নির্দেশনা দিয়েছেন আসলে কি করা যায়। রাত এখন প্রায় 1:30, এখনো পর্যন্ত উৎসুক মানুষের ভিড়, যেহেতু সে কোমলমতি প্রায় 6 মাস বয়সে একটি শিশু সেহরিস, তার প্রতি মানুষের আবেগ আছে, ভালোবাসা আছে, উৎকণ্ঠা আছে। কারণ এই কোমল যে শিশুটি
পড়ে গেছে তাকে আসলে কিভাবে উদ্ধার করা যায় সেটা নিয়ে মানুষের একটু আমরা উৎকণ্ঠা দেখতে পাচ্ছি এবং সবাই চাচ্ছিল যে আসলে তাকে যেন যত দ্রুত সম্ভব তার মায়ের উদ্ধার করা হয়। এবং যদিও রিকশায় করে অর্থাৎ 8টার দিকে রিকশায় করে এই জায়গাতে তারা বেড়াতে এসেছিলেন মা, দাদি এবং রিকশা চালক সহ, কিন্তু রিকশাটি উল্টে গিয়ে নালায় পড়ে যায় এবং সেখানে পরবর্তীতে স্থানীয়রা মা এবং দাদিকে উদ্ধার করে এবং রিকশা চালককে উদ্ধার করে, কিন্তু শিশু সেহরিসকে উদ্ধার করতে পারেনি। তার খোঁজে কিন্তু দীর্ঘক্ষণ ধরে নানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ সদস্য, আনসার সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এসেছেন এবং স্থানীয়রাও কিন্তু এই উদ্ধার তৎপরতা কিন্তু যোগ দিয়েছেন। যেটি বলতে পারি আমরা যে তথ্য চট্টগ্রামে বলা হচ্ছে 2017 সাল থেকে অন্ততপক্ষে এই 8 মাসে অন্ততপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে বিভিন্ন নালায় পড়ে। আমরা দেখেছি বহদ্দাহাটে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে নালায় পড়ে, এবং আগ্রাবাদে এক কলেজ শিক্ষার্থী ফাহমিদার মৃত্যু হয়েছে, এবং এছাড়া হালি শহরেও কিন্তু 2021 সালে এক শিশুর মৃত্যু হয়েছে এবং মুরাদপুরে একজনের মৃত্যু হয়েছে। এর আগে চট্টগ্রামে যে আলফালাগুলি সেখানে সিএনজি নালায় পড়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। তো যেটি বলা যাচ্ছে যে প্রতি বছর বর্ষা আসলে কিন্তু একটি নানা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে আসে, নালায় পড়ে মানুষের মৃত্যুর হার বাড়ে। যেহেতু এইটি 14,500 কোটি টাকা ব্যয়ে যে জলাবদ্ধতা প্রকল্প নেওয়া হয়েছে, প্রায় 8,000 কোটি টাকা ব্যয়ে প্রায় অর্ধেকের বেশি কাজ, প্রায় 75% কাজ শেষ হয়েছে বলছে। এই মুহূর্তে কিন্তু সিরিয়ার পক্ষ থেকে নানা নালা সংস্কারের কাজ চলছে। যদিও এলাকাবাসী অভিযোগ করছে এখানে এই নালার পাশে কিন্তু একটি বাঁশ দিয়ে একটি ঘেরা ছিল, সেই ঘেরাওটি সংস্কার কাজের জন্য ছেড়ে তুলে দেওয়া হয়েছে। যদি সেই বাঁশের বেড়াতে যদি থাকতো তাহলে এই দুর্ঘটনাটি ঘটতো না, তারা এমনটি বলছেন। তো এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি আসলে নৌবাহিনীর ডুবুরি দলদেরকে ডেকে আনা হয়েছে, যেহেতু ফায়ার সার্ভিসের এবং স্থানীয়রাও কিন্তু এই নালার মধ্যে নেমেছিল। তো আমাদের অতীতের ইতিহাস যেটি বলেন বিভিন্ন সময় যে নিখোঁজ হয়েছে, কিন্তু সেটা 8 থেকে 9 ঘন্টা পরে কিন্তু লাশ ভেসে ওঠে। এই মুহূর্তে কিন্তু যেই সময় এখন 5-6 ঘন্টা এখন পর্যন্ত সেই যদি সেটি মারাও যায় তাহলে নিচে থাকার অর্থাৎ নালার নিচে থাকার কথা, কিন্তু 8 থেকে 10 ঘন্টা পরে সেটি বেশি উঠে, সেরকমই আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে। এবং এখানে নালার মধ্যে যেই জায়গাগুলো বাঁধাগ্রস্ত আছে, যে জায়গাগুলো ময়লা আবর্জনাগুলো আটকে যাচ্ছে, মূলত সেই জায়গাতেই কিন্তু তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু সেখানে গিয়ে উদ্ধার চালাচ্ছে। তো এই মুহূর্তে প্রায় 5.5 ঘন্টা হয়ে গেছে এখন শিশুর সেহরিসের নিখোঁজ, এখনো পর্যন্ত তাকে খোঁজ পাওয়া যায়নি। যদিও তার পরিবারদের যাদেরকে উদ্ধার করা তাদেরকে হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষার পক্ষ থেকে সব সংস্থার পক্ষ থেকে একসাথে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পরবর্তী ডুবুরি দলকে ডেকে আনা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশু। চট্টগ্রামের কাপাসগোলা থেকে আমরা সেই খবরে জানছিলাম। রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আবার তাদের এড়িয়েও এই সংকট সমাধান সম্ভব নয়, তবে জাতীয় স্বার্থে ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মত সাবেক কূটনীতিকের। 1971 সালের 18 এপ্রিল সাবেক রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে আন্তর্জাতিক কূটনীতিক পাড়ায় যাত্রা শুরু করে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনে পালিত হয়ে আসছে ফরেন অ্যাফেয়ার্স দিবস। এটা কিন্তু মুক্তিযুদ্ধ একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অতিথিদের বক্তব্যে উঠে আসে দেশের কূটনীতিকদের গৌরবোজ্জ্বল আখ্যান। প্রবাসীদের সমস্যার সমাধানে দূতাবাসগুলোকে তৎপর হওয়ার তাগিদ দেন তৌহিদ হোসেন। আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের গলার কাঁটা হয়ে থাকা রোহিঙ্গা সংকট সমাধানে বড় প্রতিবন্ধকতা আরাকান আর্মি। জানান, বিষয়টি নিয়ে উভয় সংকটে বাংলাদেশ, যদিও রাষ্ট্রীয় বৃহত্তর স্বার্থে এ ব্যাপারে ভিন্ন পথে হাঁটার পরামর্শ সাবেক কূটনীতিকের। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি, তো কাজে সেটাও আমাদের নতুন করে ভাবতে হবে এবং বাস্তবতার আলোকে আমরা চিন্তা ভাবনা করি। যদি সেটাকে মনে করি আমাদের জন্য উপাদেয় হবে আমাদের জাতীয় স্বার্থের আলোকে, তখন সেটা হয়তো বিবেচনা করা যেতে পারে।
দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের অঞ্চলে তিনি তার সাথে আমাদের জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনে রোহিঙ্গার প্রত্যাবাসন নিশ্চিত করা হবে। এজন্য সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পেশকারপাড়ায় এক অনুষ্ঠানে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেখানে তিনি বলেন, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরানো সম্ভব নয়। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সব পক্ষের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। খলিলুর রহমান আরও জানান, জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন হবে, সেখানেই যেন সব কথা তুলে ধরা হয় সে বিষয়ে রোহিঙ্গাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আমরা কাজ করছি যাতে আরাকানে শান্তি এবং স্থিতাবস্থায় ফেরত আসে এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করছি এই লক্ষ্যে আমরা সফল হব। নির্বাচন সংক্রান্ত আলোচনায় বাকশালের গন্ধ পাচ্ছে বিএনপি। এমনকি দলটিকে ঠেকাতে চলছে নির্বাচন এড়িয়ে যাওয়ার চেষ্টা। শুক্রবার পৃথক সভায় অংশ নিয়ে এমন অভিযোগ তুলেছেন দলটির দুই শীর্ষ নেতা। অপরদিকে নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ই ভোটে যেতে প্রস্তুত তারা। শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বক্তব্যের এক পর্যায়ে দলের নিবন্ধন ফেরতের প্রসঙ্গ তোলেন তিনি। পাশাপাশি কথা বলেন আসন্ন নির্বাচনে নিজেদের অংশগ্রহণের ব্যাপারে। উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচনে যেতে প্রস্তুত তারা। এদিন বিকেলে চট্টগ্রামে মহানগর মহিলা দলের কর্মশালায় যোগ দিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অভিযোগ তোলেন, ভোট নিয়ে একটি গোষ্ঠীর বক্তব্যে বাকশালের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে একটি গ্রুপ তারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, কিছু কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে দেশ যেন তাদের কথায় আবার সেই একদলীয় বাকশালী সুরের গন্ধ পাচ্ছি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানের দাবিতে সমাবেশ করে গণতান্ত্রিক পরিষদ। সেখানেও নির্বাচন নিয়ে অপচেষ্টা চলার অভিযোগ করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন বলেও সমাবেশে মন্তব্য করেন বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে শেখ পরিবারের প্লট দখলের মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। তবে বরাদ্দ বাতিল করতে পারছে না রাজু। কারণ নামে সম্পত্তি দলিল হলে বাতিলের পথ কেবল আদালতে, এমনটাই বলছে প্রতিষ্ঠানটি। এদিকে প্লট জালিয়াতির মামলায় শেখ পরিবারের সদস্যদের পাশাপাশি রাজুক সংশ্লিষ্টদের গ্রেফতারের তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, অনৈতিক কাজে সহযোগী হিসেবে রাজুক কর্মকর্তারা পার পেলেও ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গত মার্চে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে জারি করেছেন গ্রেফতারি পরোয়ানা। আসামির তালিকায় রয়েছেন রাজুকের 20 কর্মকর্তা। তাদের ধরতে তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের সহযোগী হিসাবে রাজুক কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা উচিত। ভাগটা তো আপনিও নিছেন, আর্থিকভাবে নিছেন,
অত পদোন্নতির মাধ্যমে নিয়েছে, নিয়েই তো আপনি সই করছেন। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, যে কর্মচারী তারা স্বাক্ষর করছে, যে কর্মকর্তারা স্বাক্ষর করছে, তারা অবশ্যই দায়ী না কেন? তোমাকে কি চাকরি দেওয়া হয়েছিল আরেকজনের চুরিতে সহযোগিতা করার জন্য? এদিকে অনৈতিকভাবে প্লট গ্রহণের প্রমাণ মিললেও শেখ পরিবারের বরাদ্দ বাতিলের ক্ষমতা নেই রাজুকের। সংস্থাটির চেয়ারম্যান জানান, একবার দলিল হলে আদালতের নির্দেশনা ছাড়া বিকল্প পথ খোলা নেই। একবার যদি একটা মানে দলিল হয়ে যায়, সেটা কিন্তু সর্বোচ্চ কোর্ট পর্যন্ত জায়গায় বাতিল হয়ে যায়। এটা কিন্তু মানে রাজুক চাইলেই বাতিল করে দিতে পারে না। বাতিল প্রক্রিয়াটা আমরাই করব, নির্দেশ আসলে সেভাবে। আর এগুলো অলরেডি এগুলো তদন্তাধীন আছে, কাজে এই মুহূর্তে আমাদের কার্যক্রম এগুলোর উপরে বন্ধ। শেখ পরিবার ছাড়াও পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। হ্যাঁ, তাদের বিষয়ে সেম প্রক্রিয়া চলতেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ভৈরবের সালিশে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ, গলায় টাটাবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত অন্তত 20। আশঙ্কাজনক দুজনকে আনা হলো ঢাকায়। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। IMF এর ঋণের কিস্তি পাওয়ার অনিশ্চয়তার মধ্যেই বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানেও ঋণের কিস্তির বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট উপস্থাপনের পর জুনেই IMF এর বাজেট সহায়তার কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জানান, এরপরও ঋণ না পেলে বাজেট সহায়তার জন্য মরিয়া হয়ে ছুটবে না বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবির উপরের রিপোর্ট। 2023-এ $470 কোটি ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মোট 6 কিস্তিতে ঋণ দেওয়ার কথা সংস্থাটির। এরই মধ্যে 3টি কিস্তি বাংলাদেশ হাতে পেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। প্রায় 2 সপ্তাহের ঢাকা সফর শেষে বৃহস্পতিবার সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ কিছু সন্তুষ্টির কথা জানালেও চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। তবে বাজেট সহায়তার এই অর্থ পেতে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই সিদ্ধান্ত জানতে চাইবেন অর্থ উপদেষ্টা। এজন্য আগামী 21 এপ্রিল ওয়াশিংটনে শুরু হতে যাওয়া বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন সম্মেলনও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওরা আমাদের প্রোগ্রেসটা দেখেছে, ওইটা দেখে সন্তুষ্ট। ওরা বলছে ফাইনাল জিনিসটা আমরা ওয়াশিংটনে গিয়ে নেগোশিয়েট করবো বাজেট সাপোর্টের জন্য। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সেটা আমরা তুলে ধরবো। এরই মধ্যে রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়েছে IMF। রাজস্ব বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা একেবারে একদম মরিয়া হয়ে জানি যে IMF এর টাকা না পেলে চলবে বা ওয়ার্ল্ড ব্যাংকের হলে ভালো হয়। তবে আমাদের যে প্রজেক্টের ব্যাপারে কিন্তু এত শর্তটা থাকে না। আমাদের মেন শর্ত থাকে কি জানি বলে বাজেট সাপোর্টের জন্য, এগুলো বেশি শর্ত। ওয়াশিংটনের সম্মেলন শেষে 29 এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে। 2 জুন ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। 6 দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাদ জুমার রাজধানীতে কাফন মিছিল শেষে কথা জানান তারা। বলেন, সংকট নিরসনে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান তারা। কাফন মিছিল নিয়ে রাজপথে পলিটেকনিকের শিক্ষার্থীরা। শুক্রবার বাদ-জুমা রাজধানীর তেজগাঁও হলপাড়া মসজিদের সামনে থেকে শুরু হয় এই মিছিল। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা পলিটেকনিকের দক্ষিণ গেটে শেষ হয় কর্মসূচি। শিক্ষার্থীরা জানান, সমস্যা সমাধানে সরকারের প্রতি আস্থা রাখতে চান তারা। তারা এসএসসি দিয়ে আসছে, এসএসসি এবং এইচএসসি থেকে, আর জেনারেল থেকে আসছে। তারা কিভাবে আমাদের টিচার হতে পারে? কারণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা আমাদের জুনিয়র। তারা ল্যাব সহকারী থেকে এসে কোনোভাবে আমাদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। কিভাবে তারা এসএসসি এবং এইচএসসি মাত্র ভোকেশনাল করে এসে আমাদের স্যার ডাকতে পারি? আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। মিছিল শেষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জানানো হয়, 6 দফা আদায় না হওয়া পর্যন্ত
আন্দোলন চলবে। সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, সেই বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা। কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না, আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের পাশাপাশি যদি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, বৈঠক চাওয়া হয় যে কিভাবে কাজ করা যায়, সেই সুযোগ ছাত্র সমাজ অবশ্যই দিবে। দাবি আদায়ে প্রয়োজনে সারা দেশে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে রাজধানীতে বিক্ষোভ ও গণমিছিল করেছেন মুসল্লিরা। শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এই কর্মসূচি পালন করা হয়। জমিয়াতে উলামায়ে ইসলামের উদ্যোগে জুমার নামাজের আদায়ের পর মসজিদের উত্তর গেট থেকে শুরু হয় গণমিছিল। এতে জমিয়াতে উলামায়ে নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড় ঘুরে মসজিদ চত্বরে এসে শেষ হয়। এর আগে নামাজ শেষ করে সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের প্রতি ঘৃণা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়াও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল আদালত দ্বারা শুধু স্থগিত নয়, বরং এটি নিষিদ্ধের দাবিও জানান মুসল্লিরা। সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরক অপারেশন করতেই হবে, এই বিস্ফোরণকে নির্মূল করতেই হবে। ইসরায়েলকে টুটে চেপে ধরার কোনো বিকল্প নয়। সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে। আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই, আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই। তবে শুধু স্থগিত নয়, বাতিল করতে হবে। আবারও লাগামহীন পেঁয়াজের বাজার। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে ঠেকেছে 65 টাকায়। মোকামে চাহিদার মতো সরবরাহ না থাকাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এদিকে ঊর্ধ্বমুখী সবজি ও মোটা চালের বাজার। তবে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমে 165-তে নেমেছে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর বাজারে লাগাতার বাড়ছে পেঁয়াজের দাম। আমাদের তো এখন কেনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজের দাম বাড়ার থেকে। হিসাব করা টাকা যে এটা বাজারে নিয়ে এসছে, এই টাকা দিয়ে আমরা বাজার সদাই করব, কিন্তু এখন তো আমরা এটা করতে পারতেছি না। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাব, বর্তমানে কারওয়ান বাজারে 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 65 টাকায়। এক সপ্তাহ আগে ছিল 30 থেকে 46 টাকা, আর 1 মাস আগে যা ছিল 30 থেকে 50 টাকা। এই নিত্য পণ্যের লাগাতার দাম বৃদ্ধিতে আবারও বাজার হিসাব চাপে ফেলে দিচ্ছে ভোক্তাকে। মানুষ খাইবে কি 40 টাকার পেঁয়াজ 60 টাকা। এটার ব্যাখ্যা চাইলে তো মানে কোনো দিতে পারতেছে না যারা বেচতেছে। পেঁয়াজের দাম কেন বাড়লো? পেঁয়াজের উৎপাদন হয়েছে তো কিছুদিন আগে। টিসিবির হিসাব, গত বছরও এই সময় পেঁয়াজের কেজি ছিল 50 থেকে 65 টাকা। ব্যবসায়ীরা বলছেন মোকামেই দাম বেড়েছে, যার জের টানতে হচ্ছে ক্রেতাদের। রাখি পেঁয়াজ মানুষ সবাই একটু রাখতেছে, রাখার কারণে একটু পেঁয়াজের দামটা একটু বেশি। যদি ইন্ডিয়ান না এতে ঈদে হয়তো বা 100 টাকা পার হইব আর কি। পেঁয়াজের ঝাঁজ চোখে সবজির বাজারে ঢুকে আরো বেহাল দশা ভোক্তার, কারণ বেশিরভাগ সবজি কিনতে গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা। 80 টাকার নিচে কোনো সবজি নাই। আগের তুলনায় একটু বেশি। জনজীবনে এটার প্রভাব পড়বে। রমজানের মধ্যে যদি কন্ট্রোল রাখতে পারে তাহলে ভালো। বাজারে দাম বৃদ্ধির বহুমুখী চাপে মুরগির বাজারে এসে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। সিন্ডিকেট নেই, মালের আমদানি রপ্তানি অনেক ভালো, ডাইরেক্ট বেচা বিক্রি হইতেছে, তো আপনার মাল অনেক সস্তা, পাবলিকে খাইতেছে। আগের তুলনায় এখন মোটামুটি বর্তমানে মানুষের সাধ্যের মধ্যে আছে। দাম বাড়তির খবর রয়েছে মোটা চালের বাজারেও, তবে কিছুটা স্থিতিশীল রয়েছে ডাল, তেল সহ অন্যান্য মুদি পণ্যের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের পর দেশটি থেকে সুতাবাহী কোনো ট্রাক ঢুকছে না বেনাপোল বন্দরে। বস্ত্র খাতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্থানীয় শিল্পের সুরক্ষা হিসেবে দেখলেও নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর দাবি, এর মাধ্যমে ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প। বেনাপোল প্রতিনিধি আজিজুল হককে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন MS আরিফিন। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 450 থেকে 500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। এর মধ্যে 60 থেকে 70 ট্রাকে থাকে গার্মেন্ট শিল্পে দরকারি সুতা। তবে গেল মঙ্গলবার থেকে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করেছে সরকার। সুতা আমদানি না হওয়ার কারণে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি অনেক কমে গেছে। এখন সুতা এই বন্দর দিয়ে আসছে না, তবে অন্যান্য পণ্যের যেই আমদানি সেটি অত্যন্ত স্বাভাবিকভাবেই চলছে।
ভারতীয় সরকারের সহায়তায় দেশটির উৎপাদকরা তুলনামূলক কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজার নষ্ট করছে, এমন দাবি করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA বলছে, দিন শেষে সরকারের টনক নড়ায় যেমন সুরক্ষা পাবে স্থানীয় শিল্প, তেমনি বাড়বে উৎপাদন সক্ষমতা। ইন্ডিয়া থেকে সুতা কিন্তু আপনি সিপোর্ট দিয়েই 70% ইম্পোর্ট হয়, শুধু 30 to 25% সুতো ইম্পোর্ট হয় বাই রোড দিয়ে, এবং এই বাই রোড দিয়ে আনার কোনো যৌক্তিকতা আমি দেখি না। যে জায়গায় আপনি বাই রোড দিয়ে আনলে সুতার দাম বাড়ে, বাই রোড দিয়ে আসলে সুতার টাইম লাগে, তো সেই দিক দিয়ে যদি কোনো স্মাগলিং না হয় তাহলে কেন বাই রোড দিয়ে মাল আসতেছে? তবে BTMA-র এমন দাবির সঙ্গে একমত নয় নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKME। সংগঠনটির দাবি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়বে। কেন আমরা ইন্ডিয়া থেকে আনি, সুতার দাম আমরা ইন্ডিয়াতে কম পাই বলে। ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলি মূলত বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর শর্ট লিড টাইমের যে অর্ডারগুলো আমরা ক্যারি করতাম সেটা আমরা হয়তো আর নিতে পারবো না। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ থাকলেও সমুদ্রপথ ও আকাশপথে আমদানি চালু রয়েছে। আর গত 11 এপ্রিলের আগে ভারত থেকে স্থলপথে সুতা আমদানির জন্য খোলা ঋণপত্রের বিপরীতে স্থলবন্দর দিয়েই ওই সুতার চালান আনতে পারবেন আমদানিকারকরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে বৈঠকে দুই পক্ষ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে। আকাশপথেও যোগাযোগ চালুর উপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মত বিনিময় করেছে বলে জানানো হয়েছে। ইতালিতে 10 বছরের পরিবর্তে 5 বছরের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে গণভোট হতে যাচ্ছে। জুনে হতে যাওয়া এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছর আনার প্রস্তাব উঠেছিল পার্লামেন্টে, তবে তা প্রত্যাখ্যাত হয়। এরপর স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি গড়ায় আদালতে। পরে আদালত জানান বিষয়টির নিষ্পত্তি হবে গণভোটের মাধ্যমে। এমন নির্দেশের পর জনগণের সম্মতি নিতে আগামী 8 ও 9 জুন গণভোটের আয়োজন করেছে কট্টর ডানপন্থী জর্জা মেলোনি সরকার। হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে রাজধানী রোম থেকে। এরই মধ্যে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধভাবে আপনারা হ্যাঁ ভোট দেবেন। যিনি ভোট দিতে পারেন তিনি দেবেন, আর যার ভোট নেই তিনি অন্যকে উৎসাহিত করবেন। বিজয়ী হলে আমরা একটি ভুল আইনকে সংশোধন করতে পারব। প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন, কাজ করছেন, পড়াশোনা করছেন। আমি আশা করব আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং হ্যাঁ ভোট দিলে 10 বছর থেকে 5 বছরের নাগরিকত্বের আবেদন করা নিশ্চিত হবে। আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেবার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও। ভোটের মাধ্যমে এই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে এদেশে বসবাসরত অসংখ্য বাংলাদেশিদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেবেন। এখানে 5 বছর যদি রেগুলারই থাকে এবং আপনার রেসিডেন্স 5 বছর থাকে, আপনি চিরাদিনাংশের জন্য আবেদন করতে পারবেন। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে যে কোনো বিদেশি বৈধভাবে রেসিডেন্ট সহ 10 বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু তা কমিয়ে 5 বছর করার দাবি ছিল দীর্ঘদিনের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। পাকিস্তানের আহমদিয়া উপাসনালয়ে হামলা চালিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার দুপুরে করাচি বন্দরের শহরতলিতে আহমদিয়া উপাসনালয় ঘিরে ফেলে প্রায় 600 জনের একটি ধর্মীয় মিছিল। পুলিশ জানায়, জনতার ভেতরে থাকা এক ব্যক্তি আহমদিয়া সদস্যকে শনাক্ত করে মুহূর্তেই শুরু হয় গণপিটুনি। ইট ও লাঠির আঘাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, হামলাকারীদের মধ্যে একাধিক ধর্মীয় দলের সদস্য ছিল। ঘটনার পর পুলিশের উপস্থিতিতে ভ্যানে করে 25 জন আহমদিয়াকে নিরাপত্তার কথা বলে সরিয়ে নেওয়া হয়। তবে জনতা বলছে, তাদের চাওয়া ছিল পুরো জায়গাটি সিল করে দেওয়া হোক। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। হোয়াইট ওয়াশ নয়, বরং টাইগার হেড কোচের ভাবনায় আপাতত সিলেট টেস্ট জয়। সিলেটের সুযোগ সুবিধায় মুগ্ধ এই ক্যারিবিয়ান।
টেস্ট দলকে যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত করতে নিতে চান না উইকেট থেকে বাড়তি সুবিধা। দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম সিলেটে চায়ের বাগান ঘেরা এই ভেন্যু আপনার মন ভালো করতে বাধ্য। আছে ক্রিকেটের পর্যাপ্ত সুযোগ সুবিধাও, যেসব দেখে স্বপ্নের মতো লাগছে টাইগার হেড কোচের। প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিস স্বপ্নের মতো, আপনি যা চান করতে পারবেন। হোটেলটাও খুব দূরে নয়। আমরা অনেক কাজ করেছি এই অল্প সময়ে। সিমন্সের স্বপ্নের মতো সুযোগ সুবিধা আর প্রস্তুতি নিয়ে তৃপ্তির ঢেকুর হয়তো আশা দেখাচ্ছে দাপুট দেখানো সিরিজ জয়ের। তবে এই ক্যারিবিয়ানের ভাবনা ভিন্ন। বাংলাদেশের হয়ে নিজের প্রথম টেস্টে এগোতে যান ধীরচল নীতিতে। আমি হোয়াইট ওয়াশের ব্যাপারে জানি না, একবারে এক ধাপ এগোনোর পক্ষে। এখানে প্রথম টেস্ট হবে, এটা জিতলে পরের ম্যাচ নিয়ে চিন্তা করব। সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। পেস কিংবা স্পিন নয়, সিমন্স চান পুরোদস্তুর স্পোর্টিং উইকেট। টেস্ট টিম নিয়ে লম্বা পরিকল্পনা নতুন কোচের। ঘরের মাঠে তাই বাড়তি সুবিধা নেওয়ার পক্ষে নন এই ক্যারিবিয়ান। আমাদের পরিকল্পনা ভালো উইকেটের। টেস্ট টিমটাকে একটা পথে নিয়ে যেতে চাই, যাতে জিম্বাবুয়ের বিপক্ষে আলাদা করে উইকেট থেকে সুবিধা নিতে না হয়। প্রপার উইকেটে ক্রিকেট খেলে টেস্ট ম্যাচ জিততে চাই। তবে লাক্কাতুরার উইকেটে বাড়তি ঘাস একাদশে প্রাধান্য দেবে পেসারদের। বৃষ্টির শঙ্কাও আছে, যদিও দল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট। তবে এটা নিশ্চিন্ত, কেবল ব্যাটার হিসেবেই খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। সিলেট টেস্টে প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, ঠিক তখনই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ভুলে আবারও কালো মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টিম টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।